সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করে জানাই দেই যে আসলে আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি। তো আমি যদি কথা বলি, অলরেডি আমাদের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অলরেডি আমাদের শেষ হয়ে গিয়েছে। সেটা ঢাবি, তারপর হচ্ছে আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয় অলরেডি ষষ্ঠ রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আমরা জানি যে এবার কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় দীর্ঘ মানে 10 বছর পর, মানে প্রায় 12 বছর পরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে আমরা ভাবতেছি যে এটাতে আমরা পরীক্ষা দিব, কি পড়বো বা কি পড়বো না, এটা একটা অনেকে আমরা কনফিউশন। তো একটু কথা বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার বলতে গেলে আসলেই খুবই গ্যারান্টেড কোশ্চেন হবে, বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার এবার খুবই ভালো মানের কোশ্চেন আমাদের হতে যাচ্ছে। তো অবশ্যই আমাদের প্রিপারেশনটা খুবই নিখুঁত হওয়া দরকার, আমাদের নিখুঁত হওয়া দরকার। তো যারা এখন পর্যন্ত ক্লাসটা করতেছেন সবাই আসলে আমাদের ক্লাসটা কে কোথা থেকে করতেছে, আজকের এই ক্লাসটা সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি। আজকের এই ক্লাসটা আমরা কে কোথা থেকে করতেছি সবাই একটু দ্রুত কমেন্ট করি। এবং এখন পর্যন্ত যারা আমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। আজকে আমাদের বায়োলজির সেকেন্ড পার্টের উপরে অধ্যায় 1 এবং অধ্যায় 3 আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী ধরনের আমাদের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। আচ্ছা, নাইম বাবু বলছে আসসালামু আলাইকুম। নাইম বাবু, ক্লাসটা একটু আপনি শেয়ার করে দেন নিজের টাইমলাইন। আচ্ছা, যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা ঝটপট করে শেয়ার করে দিচ্ছি। আমিও বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও একটু ক্লাসটা বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আজকে একেবারে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস হতে যাচ্ছে। বায়োলজির সেকেন্ড পার্টের উপর দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে যে আমাদের অধ্যায় 1 এবং হচ্ছে যে অধ্যায় 1 এবং অধ্যায় 3, এই দুটার উপরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী ধরনের আমাদের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা এখন পর্যন্ত এই যে জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা বইটা এখন পর্যন্ত যারা আমরা সংগ্রহ করি নাই, অতি দ্রুত এই বইটা তোমরা সংগ্রহ করে ফেলো। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবার ভর্তি পরীক্ষা খুবই একটা ভালো মানের কোশ্চেন আমাদের হতে যাচ্ছে। তো এটা প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করে ফেলো। কারণ এখানে তোমাদের বাংলা, ইংলিশ, তারপর সায়েন্সের যে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যেগুলো তার খুব সুন্দর করে আমাদের এখানে দেওয়া আছে। তো যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নাই, অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করব এবং ক্লাসটা নিজের টাইমলাইন থেকে ক্লাসটা আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে? এবার সবাই একটু আমরা কমেন্ট করবো যে আসলে তোমরা আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। সবাই আমরা কমেন্ট করি, আমার ভয়েসটা তোমরা শুনতে পারতেছো না, সবাই একটু কমেন্ট করবো, ঠিক আছে? ওকে, তাই ক্লাসটা আমি শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো আমাদের অধ্যায় 1, আমাদের সেকেন্ড পার্টের অধ্যায় 1-এ আসলে আমাদের কি আছে এটা নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই। অধ্যায় 1-এ আমাদের যে টপিকসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, সবাই একটু আমরা নোট করার চেষ্টা করব। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু, আচ্ছা, দাগানো পিডিএফ কেন দেন নাই আপনারা? আচ্ছা, দাগানো পিডিএফ অবশ্যই দিব, সমস্যা নেই। দাগানো পিডিএফ বলতে আপনি কি বুঝাচ্ছেন একটু বলেন তো। আচ্ছা, তো এখন দেখেন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে আসলে এখান থেকে আমাদের কি কি জিনিসগুলো পড়তে হবে সেটা যদি আমি একটু আপনাদেরকে কথা বলতে চাই। দেখেন, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কি কি জিনিসগুলো পড়তে হবে সেটা যদি আমি একটু কথা বলি, অবশ্যই এখান থেকে যে জিনিসগুলো খুবই ভালো করে দেখতে হবে, যে টপিকসগুলো সবাই একটু খাতায় লেখার চেষ্টা করি। অবশ্যই যে টপিকসটা খুব ভালো করে দেখতে হবে, প্রতিসাম্য টপিকসটা আমাদের খুবই ভালো করে দেখতে হবে। কি বললাম? সবাই আমরা কমেন্ট করি কোন টপিকসটা ভালো করে দেখতে হবে। প্রতিসাম্য যে টপিকসটা সেটা আমাদের খুবই ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরপরে আমি টপিকসের নামগুলো বলতেছি,
সবাই একটু আমার খাতায় লেখার চেষ্টা করব। খণ্ডকায়ন যে টপিকসটা আমাদের আছে এই টপিকসটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? প্রতিসাম্য টপিকসটা দেখতে হবে, তারপর হচ্ছে আমাদের খণ্ডকায়ন টপিকসটা দেখতে হবে, হ্যাঁ। তারপর আরেকটা টপিকস দেখতে হবে, সেটা সিলম যে আমাদের আছে সেই সিলম টপিকসটাও খুব ভালো করে আমাদের দেখতে হবে। আচ্ছা, তো আমি যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি না, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু দ্রুত আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার সাথে সবাই একটু কথা বলবেন, ঠিক আছে? আমার সাথে সবাই একটু কথা বলবেন। সেটা হলো, প্রথম কথাটা হচ্ছে যে, আচ্ছা বলেন তো, আমি একটা কোশ্চেন যদি আপনাদেরকে বলি, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। বলেন তো, প্রাণী বৈচিত্র্য, সবাই একটু কমেন্ট করেন, বলেন প্রাণী বৈচিত্র্য কত প্রকার? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 1 নম্বর দিলাম যে 2 প্রকার, বি নম্বর দিলাম যে আমাদের হচ্ছে যে 3 প্রকার, তারপর সি নম্বর দিলাম যে আমাদের 4 প্রকার, ডি নম্বর দিলাম যে আমাদের হচ্ছে যে 5 প্রকার। সবাই একটু কমেন্ট করে বলেন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? সবাই আমরা কমেন্ট করি। আচ্ছা, নাদিয়া ইভা বলছে কোন সাবজেক্ট? এটা কাদের? এটা হচ্ছে আমাদের সায়েন্সের বায়োলজি সাবজেক্ট, ঠিক আছে? সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি। কোশ্চেনে কি দেওয়া আছে? বলেন প্রাণী বৈচিত্র্য কত প্রকার? বলেন 2, 3, 4 না 5? সবাই আমরা কমেন্ট করি। আমি একটু যদি কথা বলি আপনাদেরকে, আমরা সবাই কিন্তু একটা সূত্র জানি, প্রাণী বৈচিত্র্য অবশ্যই আমাদের 3 প্রকার। মনে রাখার সূত্রটা হলো পাবজি। কি বলছি? মনে রাখার সূত্রটা কি বলছে বলেন তো? পাবজি। মনে রাখার সূত্র পাবজি। ধন্যবাদ জারিন তাসলিমকে। পাবজি কেন? পাবজি পথে হচ্ছে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য। সবাই আমরা নোট করবো একটু। পথে কি বৈচিত্র্য? প্রজাতিগত বৈচিত্র্য। বতে কি বৈচিত্র্য? বলেন তো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বতে কি বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং জিতে কি বৈচিত্র্য? বলেন তো? জিতে হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য। তাহলে আমাকে পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, সবাই আমরা কমেন্ট করে বলেন তো। আচ্ছা ভাইয়া, আপনারা প্রাইভেট গ্রুপে যে পিডিএফ শেয়ার করেন সেখানে উত্তর দেওয়া থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা দেখতেছি, সমস্যা নাই। হ্যাঁ ভাই, ওকে। তো সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করি, সব ফ্রেন্ডের ক্লাসটা শেয়ার করার চেষ্টা করি। দেখেন, আমাদের প্রাণী বৈচিত্র্য আমাদের 3 প্রকার। এটা মনে রাখার সূত্রটা কি বলছি? পাবজি। কেন ভাই? পথে প্রজাতিগত বৈচিত্র্য, বতে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এবং জিতে কি বৈচিত্র্য বলেন তো? জিতে হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য। আচ্ছা বলেন তো, সবাই একটু কমেন্ট করবেন, বলেন তো কোন, কোশ্চেনটা বুঝেন, কোশ্চেন হচ্ছে যে কোন বৈচিত্র্য থাকলে, কোন বৈচিত্র্য থাকলে, কোন বৈচিত্র্য থাকলে তাকে হটস্পট বলে? এই হটস্পট বলে। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন কোন বৈচিত্র্য থাকলে তাকে হটস্পট বলে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, দেখি কে সবার আগে আমরা কমেন্ট করতে যাচ্ছি। হুমায়রা মুন্নি অলরেডি কমেন্ট করে ফেলেছেন। সবাই আমরা কমেন্ট করে, আজকে ক্লাসটা কিন্তু একেবারেই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, জাতীয় বিশ্ববিদ্যালয় আদলের ক্লাস, ঠিক আছে? এবং অলরেডি আমি মনে করবো যে আজকে ক্লাসটা করলে আমাদের সামনে বেশ কয়টা চ্যাপ্টার আমাদের ভার্সিটি পরীক্ষা, সেখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বলেন কোন বৈচিত্র্য থাকলে তাকে হটস্পট বলে? আমরা সবাই জানি কি, যে বৈচিত্র্য থাকলে সে বৈচিত্র্যটার নাম হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য থাকলে। সবাই একটু আমরা কমেন্ট করি, ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করার চেষ্টা করেন। কি বলছি বলেন? কোন বৈচিত্র্য থাকলে? সবাই আমরা ঝটপট কমেন্ট করি, বলেন সবাই কোন বৈচিত্র্য থাকলে, কোন বৈচিত্র্য থাকলে তাকে আমরা হটস্পট বলবো? বলেন কোন বৈচিত্র্য থাকলে তাকে হটস্পট বলবো? অবশ্যই মাথায় রাখবেন, প্রজাতিগত বৈচিত্র্য থাকলে তাকে আমরা কি বলবো বলেন তো? হটস্পট বলবো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা কথা বলবো? আচ্ছা দেখেন, সবাই একটু আমরা আমার সাথে কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা বলেন তো, প্রাণীবিদ্যার জনককে? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, বলেন প্রাণীবিদ্যার জনক কাকে বলা হচ্ছে? একটা কোশ্চেন, এটা কিন্তু জাতীয় জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হচ্ছে? এবং বলেন তো উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলেন প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় এবং উদ্ভিদবিদ্যার জনক? সবার কাছ থেকে আমি কমেন্টে জানতে চাচ্ছি, কারণ এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাতীয়তা দেয়। সবাই একটু কমেন্ট করেন তো। ধন্যবাদ রিপন মিয়াকে। সবাই একটু কমেন্ট করেন, বলেন প্রাণীবিদ্যার জনক কাকে বলা হচ্ছে আর উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হচ্ছে? আমি বলে দিচ্ছি, দেখেন প্রাণীবিদ্যার জনক অবশ্যই ভুল করা যাবে না। প্রাণীবিদ্যার জনক আমরা কাকে বলবো? বিজ্ঞানী এরিস্টটলকে আমি প্রাণীবিদ্যার জনক বলবো। কি বলছি?
প্রাণীবিদ্যার জনক কাকে বলবো বলেন তো? এরিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলবো। আচ্ছা ভালো কথা। আর যদি বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক আমি কাকে বলবো? উদ্ভিদ বিজ্ঞানের জনক আমি কাকে বলতেছি বলেন তো? থিওফ্রাস্টাসকে বলবো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাতীয় জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখেন এখন পর্যন্ত যারা আমরা জয়কলির এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইটা এখন পর্যন্ত সংগ্রহ করেননি, অতি দ্রুত বইটা আপনারা সংগ্রহ করে নেন নিকটস্থ লাইব্রেরি থেকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে কথাটা আমি বলতেছিলাম, এখান থেকে যে কোশ্চেনগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য, ধন্যবাদ সুমন আকন্দকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আচ্ছা একটু যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি, দেখেন প্রাণীদেরকে কিন্তু বিভিন্ন ভিত্তিতে কিন্তু আমরা কি করতে পারি বলেন তো? ভাগ করতে পারি, তাই না? প্রাণীদেরকে কি করতে পারি বলেন তো? বিভিন্ন ভিত্তিতে আমরা কি করতে পারি বলেন তো? ভাগ করতে পারি। আচ্ছা এখন একটা ভিত্তি আছে, সেটা প্রতিসাম্য ভিত্তি। এটাকে, এই টপিকসটা আপনি শুনছেন কি শুনেন নাই? আমি সবার কাছ থেকে একটু কথা জানতে চাচ্ছি। প্রতিসাম্য টপিকসটা আপনারা এর আগে শুনেছেন কি শুনেন নাই? সবার কাছ থেকে আমি একটু কমেন্টে জানতে চাচ্ছি। প্রতিসাম্য টপিকসটা শুনেছেন কি শুনেন নাই? সবার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। দেখেন প্রতিসাম্যের উপর ভিত্তি করে বেসিক্যালি প্রাণীদেরকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। আমি বারবার বলতেছি, আমার ক্লাসের পড়াগুলো আপনারা চেষ্টা করবেন ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। কোশ্চেনটা কি বলছি বলেন তো? প্রতিসাম্যের উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করতে পারি? সবাই একটু একযোগে কমেন্ট করে বলেন। প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমি কয়টি ভাগে ভাগ করতে পারি? সবাই একটু কমেন্ট করি বলেন তো। 5 ভাগে ভাগ করতে পারি। সবাই কমেন্ট করেন, বলেন। এই কোশ্চেনগুলো দেয় আমার ক্লাসে মুখস্থ করেন। বলেন প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করতে পারি বলেন তো? 5টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা 5টা ভাগগুলো কি কি? নামগুলো আমাদের খুব সুন্দর করে শুনতে হবে। আপনারা শুনছেন, প্রথমটা হচ্ছে যে গোলীয় প্রতিসাম্য প্রাণী, তারপর হচ্ছে যে অরীয় প্রতিসাম্য প্রাণী, তারপর হচ্ছে যে দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী। কি বলছি? গোলীয় প্রতিসাম্য প্রাণী, তারপর কি বলছি? অরীয় প্রতিসাম্য প্রাণী, তারপর হচ্ছে আমাদের দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী, তারপর কি বলছি বলেন তো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী, এবং আরেকটা কি প্রাণী বলেন তো? অপ্রতিসাম্য প্রাণী। এতটুকু পর্যন্ত হোপফুলি আমরা সবাই ক্লিয়ার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই টপিকসটা থেকে মাস্ট বি আপনারা একটা কোশ্চেন ন্যাশনালে মাস্ট বি আপনারা পাবেনই প্রতিসাম্য টপিকস থেকে। আচ্ছা ভালো কথা। এখন দেখেন যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়, সেটা দেয় সাধারণত গোলীয় প্রতিসাম্য যে আমাদের আসে, সেই গোলীয় প্রতিসাম্যের ভিত্তি কোনগুলা, বা গোলীয় প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আসলে মানে কোন কোন প্রাণীগুলা গোলীয় প্রতিসাম্য প্রাণী। আচ্ছা আমি একটা টেকনিক মনে রাখার সূত্র HRV। গোলীয় প্রতিসাম্যর মনে রাখার সূত্র কি বলছে বলতে? HRV। কেন? H ফর কি? সবাই একটু আমরা লেখার চেষ্টা করি, হেলিওজোয়া। আর ফর কি বলেন তো? রেডিওলারিয়া। এবং ভি ফর কি বলেন তো? ভি ফর হচ্ছে ভলভক্স। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, গোলীয় প্রতিসাম্য মনে রাখার সূত্রটা কি বলছি? HRV। এবং আমি একটা কথা বলতে যাচ্ছি, আজকের এই ক্লাসে যে সবচেয়ে বেশি কমেন্ট করতে পারবে এবং যে সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারবে, যে সবচেয়ে বেশি সবার আগে সঠিক উত্তর দিতে পারবে, এই যে আমি নোটগুলো করে দিচ্ছি, এই নোটগুলো PDF আমি তাকে দিয়ে দিব। এটা আমি বললাম, কিন্তু অবশ্যই কি করতে হবে? ক্লাসটা বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, গোলীয় প্রতিসাম্য কি বলছি? হেলিওজোয়া, রেডিওলারিয়া এবং কি বলছি বলতো? ভলভক্স। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। গোলীয় প্রতিসাম্য আমাদের চলে গেল। এখন দেখেন পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে দ্বিঅরীয় প্রতিসাম্য কারা? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, বলেন তো। দ্বিঅরীয় প্রতিসাম্য আসলে কারা? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, বলেন দ্বিঅরীয় প্রতিসাম্য কারা? বলেন দেখি, দ্বিঅরীয় প্রতিসাম্য কারা? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি, বলেন দ্বিঅরীয় প্রতিসাম্য কারা? অবশ্যই মাথায় রাখবেন, টেনোফোরা পর্বভুক্ত। কোন পর্বভুক্ত? টেনোফোরা। যদিও টেনোফোরা পর্ব,
টেনোফোরা পর্বটা হচ্ছে আমাদের দ্বিঅরীয় প্রতিসাম্য। তাহলে আমি বলতেছি দ্বিঅরীয় প্রতিসাম্য কোনগুলা বলেন, সবাই কমেন্ট করি। টেনোফোরা পর্বভুক্ত হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের জাতীয়তে আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, অপ্রতিসাম্য কোথায় দেখা যায়? কেউ কি কমেন্ট করে জানাইতে পারবেন? বলেন তো অপ্রতিসাম্য আমি কোথায় দেখতে পাচ্ছি? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন অপ্রতিসাম্য কোথায় দেখতে পাচ্ছি? সবাই আমরা কমেন্ট করি। বাবা বলতেছি আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি আমার সাথে কমেন্ট করতে পারবেন, সঠিক উত্তর দিতে পারবেন, তাকে আমি এই লিখিত আমার যে নোটটা পিডিএফ আমি তাকে দিয়ে দিব। কিন্তু আপনাদের কাজ হলো 3টা কাজ। এক হলো বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করা, 2 নম্বর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করা, সঠিক উত্তর দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো আমার কোশ্চেনটা কি বলছি বলেন তো? অপ্রতিসাম্য। দেখেন অপ্রতিসাম্যর মনে রাখার সূত্রটা কি? দেখেন আমি একটু টেকনিক্যালি শিখাই। সাধারণত অপ্রতিসাম্য মনে রাখার সূত্র হলো শ্বাস। কি বলছি? শ্বাস। কেন ভাই? সাথে কি বলেন তো? আপেল শামুক। সাথে কি বলছি? আপেল 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 শামুক, ঠিক আছে। এবং দন্তার সাথে কি বলছি বলেন তো? স্পঞ্জ। দন্তার সাথে কি বলছি বলেন তো? স্পঞ্জ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমার বাচ্চা বন্ধুরা আপনারা একটু অ্যান্সার করেন তো, কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? আমার বাচ্চা বন্ধুরা সবাই একটু অ্যান্সার করবেন, বলেন কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? আমার বাচ্চা বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন, বলেন কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে? আমার কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। কি বলছি? কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন কোন পর্বে। ধন্যবাদ মহিমা আক্তারকে। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। এবং বারবার বলতেছি আজকের ক্লাসটা যে বেশি বেশি করে টাইমলাইনে শেয়ার করবেন, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, তাকে আমি আমার নোটটাকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, বলেন তো কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? ধন্যবাদ জানেন তাসলিম, সবার আগে আপনি অ্যান্সার করছেন। তাহলে অবশ্যই আমরা কি জানি কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? অবশ্যই মাথায় রাখবেন পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা টপিকস আমাদের জাতীয় জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খণ্ডকায়ন। এর আগে বলেন যে এই টপিকসটা আপনারা শুনছেন কি শুনেন নাই? সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন খণ্ডকায়ন এই টপিকসটা আমার সাথে অ্যান্সার করবেন। খণ্ডকায়ন টপিকসটা আপনারা শুনছেন কি শুনেন নাই? বলেন সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে আছে, বলেন খণ্ডকায়ন টপিকসটা এর আগে শুনছেন কি শুনেন নাই? বলেন খণ্ডকায়ন যাকে আমরা কি বলতে পারি বলেন তো? খণ্ডকায়ন হচ্ছে যে যাকে আমরা কি বলতে পারি? মেটামেরিজম বলি। খণ্ডকায়ন যাকে আমরা কি বলবো? মেটামেরিজম বলবো, ঠিক আছে। একটু তো জানি। আচ্ছা, আমার বাচ্চা বন্ধুরা তোমরা একটু অ্যান্সার করো তো, খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো? খণ্ডকায়ন আমি লিখে দিচ্ছি, দেখো সবাই একটু লিখবা এবং ক্লাসটা শেয়ার করবা। খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কি কি? সম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, তারপর কি বলছি বলো তো বাচ্চা বন্ধুরা? অসম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, এবং এটা কি বলছি বলো তো বাচ্চা বন্ধুরা? খণ্ডকায়ন বিহীন প্রাণী। খণ্ডকায়ন বিহীন হচ্ছে প্রাণী। তাহলে কি বলছি? খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তাহলে আমরা কয়টি ভাগে ভাগ করতে? ধন্যবাদ মেফাকে, জানেন তাসলিম, ধন্যবাদ। সবাই একটু আমরা বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করবো। আচ্ছা, তো বাচ্চা বন্ধুরা আমার সাথে একটু কমেন্ট করো তো, এই যে সমখণ্ডকায়ন যে বলছি, অসম খণ্ডকায়ন যে বলছি, খণ্ডকায়ন বিহীন বলছি না? বলো তো সমখণ্ডকায়ন আমরা কোন পর্বে দেখতে পারি? বলো সমখণ্ডকায়ন আমরা কোন পর্বে দেখতে পারি বলো তো? আমি বলতেছি, দেখো আমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে কেঁচো, সমখণ্ডকায়নের উদাহরণটা বইয়ের ভিতরে কি দেওয়া আছে বলতো? কেঁচো দেওয়া আছে। এবং অসম খণ্ডকায়ন বইয়ের ভিতরে যে উদাহরণটা আমাদের কি দেওয়া আছে বলতো বাচ্চা বন্ধুরা? পতঙ্গ দেওয়া আছে, তাই না? আচ্ছা, কেউ কি তোমরা বলতে পারবা বলো তো কেঁচো কোন পর্বের প্রাণী? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি, বলো কেঁচো
কোন পর্বের প্রাণী? দেখো আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ডাইরেক্টলি কিন্তু দিবে না, আমাদের মেন বইয়ে সমখণ্ড উদাহরণ শুধুমাত্র কেঁচো দেওয়া আছে, কিন্তু আমাকে জানতে হবে কেঁচোটা কোন পর্বের প্রাণী। আচ্ছা আমি বলে দিচ্ছি, কেঁচোটা যে পর্বের প্রাণী সে পর্বটার নাম হচ্ছে যে অ্যানিলিডা। কি বলছি বলতো? অ্যানিলিডা। আর পতঙ্গ, পতঙ্গ যে পর্বের প্রাণী সে পর্বটাকে আমি কি বলবো? আর্থ্রোপোডা হচ্ছে যে পতঙ্গটা হচ্ছে যে মানে আর্থ্রোপোডা হচ্ছে পতঙ্গটা হচ্ছে অসম খণ্ডকরণের মধ্যে পড়তেছে। আচ্ছা, আর খণ্ডকরণ বিহীন কারা বলতেছি, দেখো খণ্ডকরণ বিহীনের দুটা উদাহরণ আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে বাচ্চা বন্ধুরা। কি আছে বলতো বাচ্চা বন্ধুরা? সমুদ্র তারা আছে এবং কি আছে বলতো? ঝিনুক আছে। ঠিক আছে? আচ্ছা বাচ্চা বন্ধুরা বলতে পারবা সমুদ্র তারা কোন পর্বের প্রাণী আর ঝিনুকটা কোন পর্বের প্রাণী? সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে যাচ্ছে, বলো সমুদ্র তারা কোন পর্বের প্রাণী আর ঝিনুকটা কোন পর্ব? আমি লিখে দিচ্ছি, দেখো সমুদ্র তারা, সমুদ্র তারা যে পর্বের প্রাণী সে পর্বটার নাম হচ্ছে একাইনোডারমাটা, আর ঝিনুকটা যে পর্বের প্রাণী সে পর্বটার নাম হচ্ছে মলাস্কা। ঠিক আছে? আমাদের জাতীয়তে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দিবে। সমখণ্ডকরণ কোন পর্বে দেখা যায়, অসমখণ্ডকরণ কোন পর্বে দেখা যায়, খণ্ডকরণ কোন পর্বে দেখা যায়। আমি বলতে পারবো এই টপিকসটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার বাচ্চা বন্ধুরা এই টপিকসটা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু যদি ক্লিয়ার হও সবাই একযোগে ক্লিয়ার লিখে সবাই কমেন্ট করবা। সবাই ক্লিয়ার কিনা? সবাই একযোগে কমেন্ট করবা। সবাই ক্লিয়ার কিনা? সবাই একযোগে ক্লিয়ার একযোগে কমেন্ট করবা। ধন্যবাদ মিফতাকে, অনিকা, আফরিনকে ধন্যবাদ। তোমরা এটা সবাই ক্লিয়ার কিনা? সবাই একযোগে কমেন্ট করবা। তোমরা এটা ক্লিয়ার হয়েছো কিনা? সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। সবাই ক্লিয়ার হতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করবা। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এবং যা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করো না, আমি বারবার বলবো আজকের ক্লাসে সর্বোচ্চ ফ্রেন্ডের মেনশনকারী, সর্বোচ্চ ক্লাসটা শেয়ারকারী এবং সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে আমি কি করব? আমার এই ক্লাসের নোটটা আমি একেবারে পিডিএফ করে দিব। ঠিক আছে? ওকে, সবাই আমি পিডিএফ করে দিব। সবাই ক্লিয়ার কিনা বলবা। ঠিক আছে? ওকে। আচ্ছা এখন দেখো বাচ্চা বন্ধুরা, আমি আরেকটা অ্যান্সার করতেছি, কোশ্চেন করতেছি, যে কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। হ্যাঁ, যে কোশ্চেনটা বলো তো অঞ্চলায়ন, বলো তো অঞ্চলায়ন নাম তো অবশ্যই শুনছো তাই না? অঞ্চলায়ন, অঞ্চলায়ন কোন পর্বে আসলে দেখা যায়? বলো অঞ্চলায়ন, অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলো অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? সবাই কমেন্ট করবা, বলো অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বলো অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করো নাই, অতি দ্রুত অতি দ্রুত আমার সামনে ফ্রেন্ডকে মেনশন করো। বলো অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? ঝটপট কমেন্ট করো। আমি বলে দিচ্ছি, দেখো অঞ্চলায়ন যে পর্বে দেখা যায় সে পর্বটার নাম হচ্ছে যে আর্থ্রোপোডা। অঞ্চলায়ন যে পর্বে দেখা যায় সে পর্বটার নাম কি বলছি বলো তো? আর্থ্রোপোডা। সবাই কমেন্ট করো, বলো অঞ্চলায়ন কোন পর্বে দেখা যায়? ধন্যবাদ সমাপ্তি ইসলামকে, মহিমা আক্তারকে ধন্যবাদ। মহিমা আক্তার, সমাপ্তি, তোমরা ক্লাসটা একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, দেখি কে কতজন ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলা কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন দেখো বাচ্চা বন্ধুরা, তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে, সেটা হচ্ছে যে সংবহন তন্ত্র। এটা অনেকে আমরা শুনছি বা শুনে নাই। ঠিক আছে? সংবহন তন্ত্র। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু টপিকসটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা বাচ্চা বন্ধুরা একটু অ্যান্সার করো তো, সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আসলে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? সবাই একটু কমেন্ট করো, বলো সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমি দুটি ভাগে ভাগ করতে পারি। কোন কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়, কোন কোন ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এটা কিন্তু বুঝতে হবে ভাই, কারণ পরীক্ষার মধ্যে তোমাদের কোশ্চেন দিবে পানি সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, কোন পর্বে সংবহন তন্ত্র থাকে না। ঠিক আছে? আচ্ছা ওকে, তো এখন সংবহন তন্ত্র হচ্ছে যে একটা কি আছে, পানি সংবহন তন্ত্র, একটা হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? এখন দেখো এই যে পানি সংবহন তন্ত্র আমরা আসলে কোন দুটা পর্বে দেখতে পাচ্ছি? পানির সংবহন তন্ত্র আমরা দুটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পরিফেরা, পরিফেরাতে দেখতে পারবো, আর এটা কোথায় দেখতে পারবো বলেন তো?
পরিফেরাতে দেখতে পারবো এবং কোথায় দেখতে পারতেছি বলেন তো একাই নোডার মাটাতে দেখতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস, অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর করে নোট করতে হবে। বলেন তো পানির সংবহনতন্ত্র আমরা কোথায় দেখতে পারবো? দুটার ক্ষেত্রে দেখতে পারবো, একটা কি পরিফেরা, আর কি বলছি বলেন তো একাই নোডার মাটা। পরিফেরা আর কি বলছি বলেন তো একাই নোডার মাটা। পরিফেরা এটা কি বলছি বলেন তো একাই। পানির সংবহন আমরা কোথায় দেখতে পাচ্ছি বলেন তো পরিফেরাতে দেখতে পাচ্ছি এবং একাই নোডার মাটাতে দেখতে পাচ্ছি। আর রক্ত সংবহন তন্ত্র, দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখতে পারবো। একটা হচ্ছে যে কি বলেন তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, সবাইটা কমেন্ট করি রক্ত সংবহন তন্ত্র আমরা কয় ধরনের দেখতে পারবো বলেন? রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের দেখতে পারবো? দুই ধরনের, একটা কি বদ্ধ আর হচ্ছে মুক্ত। ঠিক আছে, আমাকে জানতে হবে যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, আমাদের জানতে হবে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আমরা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছি। সবাই আমরা কমেন্ট করি। ঠিক আছে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমি দুটার ক্ষেত্রে দেখতে পারবো। কি কি বলেন তো? অ্যানিলিডাতে দেখতে পারবো। ঠিক আছে, এবং কোথায় দেখতে পারবো বলেন তো করডাটাতে দেখতে পারবো। ঠিক আছে, এবং এবং দেখেন মুক্ত রক্ত সংবহন আমরা কোথায় দেখতে পারবো? এটা আমরা দেখতে পারবো যে আর্থ্রোপোডাতে দেখতে পারবো। সবাই একটু কমেন্ট করি কোথায় দেখতে পারবো? আর্থ্রোপোডাতে দেখতে পারবো। এবং বলেন তো বাচ্চা বন্ধুরা কোথায় দেখতে পাচ্ছি? মলাস্কাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার সংবহন দুই প্রকার আমরা দেখতে পাই। এখন কোশ্চেন হচ্ছে যে কোন পর্বের প্রাণীরা আসলে সংবহন তন্ত্র নেই? এটাও কিন্তু একটা কোশ্চেন রে ভাই। কাদের 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 সংবহন তন্ত্র নেই বলেন? কাদের সংবহন তন্ত্র নেই? এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। কোশ্চেনটা হচ্ছে যে কাদের আসলে সংবহন তন্ত্র নেই। সংবহন তন্ত্র নেই কাদের কাদের একটু নোট করি আমরা। সংবহন তন্ত্র নেই হচ্ছে নিডারিয়ার সংবহন তন্ত্র নাই। কাদের সংবহন তন্ত্র নাই? নিডারিয়ার সংবহন তন্ত্র নাই। কার সংবহন তন্ত্র নাই? প্লাটিহেলমিনথিস এর হচ্ছে আমাদের সংবহন তন্ত্র নাই। এবং কার সংবহন তন্ত্র নাই বলেন তো? নেমাটোডা এর আমাদের কি নাই বলেন তো? সংবহন তন্ত্র নাই। এই টপিকসটা আমার বাচ্চা বন্ধুরা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করবেন যদি ক্লিয়ার হন। একযোগে সবাই একটু ক্লিয়ার করবেন, সবাই একটু একযোগে ক্লিয়ার লিখে সবাই একটু কমেন্ট করবেন। কারণ এই কোশ্চেনটা কিন্তু এই টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সবাই একটু আমরা ঝটপট কমেন্ট করবো, সবাই একটু আমরা ঝটপট কমেন্ট করবো। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করি, সবাই আমরা কমেন্ট করি। সবাই এই টপিকসটা ক্লিয়ার হতে পেরেছেন কিনা সবাই একটু একযোগে কমেন্ট করি। ঠিক আছে, এবং এখন পর্যন্ত যারা টাইমলাইনে ক্লাসটা আপনারা শেয়ার করেন নাই, অতি দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, অতি দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করি। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমার সাথে একটু কোশ্চেন করেন তো, আমার সাথে একটু অবশ্যই আনসার করবেন। সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা? আমার কোশ্চেনটা বুঝবেন দেন আনসার করবেন। ঠিক আছে, আমি কিন্তু একেবারে বেসিক দিয়ে পড়াচ্ছি। বলেন দেখেন যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় বলেন তো শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা বলেন? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে শ্রেণীবিন্যাসের জন্য আপনার নামকরণ পড়ছেন না, শ্রেণীবিন্যাস পড়ছেন তো, তাই তো? এই শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা? সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছে। বলেন শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা? আমরা সবাই জানি শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ হচ্ছে 7টা। কটা বলছি? 7টা, তাই না? আপনারা ছোটবেলা থেকে পড়েছেন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন দেখেন এটা মনে রাখার সূত্রটা কি বলছি? KPC কি বলছি বলেন? KPCOF GRS। ঠিক আছে, কেতে কি বলেন তো? কেতে হচ্ছে কিংডম, কেতে কি কিংডম, কেতে হলো কিংডম। এফে কি বলেন তো? এফে কি ফাইলাম। ঠিক আছে, সিতে কি ক্লাস, ওতে কি অর্ডার, এফে কি ফ্যামিলি, এফে কি বলেন তো? ফ্যামিলি। যেতে কি বলেন তো? জেনাস, এসে কি বলেন তো? স্পেসিস। ক্লিয়ার? এগুলো কিন্তু শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ।
কি বলছে বলেন তো, সবাই কমেন্ট করে বলেন। শ্রেণীবিন্যাসের অত্যাবশ্যক ধাপ কয়টা? 7টা। কি বলছে? কেপিসি ওএফজিএস। এখন দেখেন কিংডম বাংলাটা কি বলেন তো, আমি বলি কিংডমের বাংলা কি? কিংডমের বাংলা হচ্ছে রাজ্য। কিংডমের বাংলা হচ্ছে রাজ্য। ফাইলামের বাংলা কি বলেন তো? সবাই একটু আমরা ক্লাসটা ফ্রেন্ডেরকে মেনশন করি। আজকের এই ক্লাসের সর্বোচ্চ ফ্রেন্ডের মেনশনকারী একেবারে আমাদের নোটটা পিডিএফ পেয়ে যাবেন আপনারা, কিন্তু বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করতে হবে। বলেন কিংডম মানে কি বলছে বলেন তো? রাজ্য। কিংডম মানে হচ্ছে রাজ্য, ফাইলাম মানে হচ্ছে পর্ব, এবং স্পিসিস মানে কি বলছি? স্পিসিস মানে হচ্ছে প্রজাতি। স্পিসিস মানে কি? প্রজাতি। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে যে কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষার মধ্যে দেয়, এই কিংডমটাকে কি বলা হয়, এই ফাইলামটাকে আসলে কি বলা হয়, এবং স্পিসিসটাকে কি বলা হয়, সবাই একটু নোট করবেন। দেখেন কিংডমকে আসলে আমরা কি বলতেছি, সবাই একটু কমেন্ট করি। এটা হচ্ছে কিংডম বা রাজ্যটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সার্বজনীন ধাপ। কি বলছি? এটা হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ কি। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের জন্য সার্বজনীন ধাপ কি যদি বলা হয় শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি? ফাইলাম। ঠিক আছে, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি, এগুলো কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষার জন্য অনেক বেশি। এখান থেকে দেখেন এই স্লাইডটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার বাচ্চা বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাই দেই এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে আমি আপনাদের বুঝাই দিছি। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে একযোগে সবাই আমরা কমেন্ট করব, সবাই আমরা ক্লিয়ার করে একযোগে কমেন্ট করব, সবাই আমরা কমেন্ট করব দেখে। ঠিক আছে, এবং এখন পর্যন্ত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের জন্য কি ধরনের একটা বই খুঁজতেছেন, কারণ অবশ্যই একটা সহায়িকা বই অবশ্যই দরকার। যারা এখন পর্যন্ত বই সংগ্রহ করেন নির্দ্বিধায় আমি বলবো যে আপনার জয়কলির এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা বইটা এখনই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেন। ঠিক আছে, ওকে, সবাই আমরা দ্রুত সংগ্রহ, সবাই ক্লিয়ার কিনা কথা? ধন্যবাদ মেফতা, জেসিকা পারভিন, রিপন মিয়া, ধন্যবাদ। ওকে, এবং আমি একটা কথা বলছিলাম যে আজকের ক্লাসে যে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং যে বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দিবেন বিভিন্ন গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, সঠিক উত্তর দিবেন, তার জন্য আমি ক্লাসের নোটটা পিডিএফ করে আমি দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ করে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ করে দিয়ে দিব। ওকে, যারা এখন পর্যন্ত ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করেন অতি দ্রুত ক্লাসটা মেনশন করার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে আমি একটু যদি কথা বলি শুনেন। আচ্ছা, যদি আপনাদের সামনে কথা বলতে চাই, আচ্ছা বলেন তো প্রাণী জগতের মোট পর্ব কয়টা? আমি সবার কাছ থেকে একটু জানতে যাচ্ছি। প্রাণী জগতের মোট পর্ব কয়টা বলেন? প্রাণী জগতের মোট পর্ব কয়টা? প্রাণী জগতের মোট পর্ব কয়টা? আচ্ছা, পিডিএফ আমি দিয়ে দিব রিপন, কোনো সমস্যা নাই, তুমি পিডিএফ আমি তোমাকে অবশ্যই দিয়ে দেবো, টেনশন নিও না। ঠিক আছে, প্রাণী জগতের মোট পর্ব কয়টা? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে যাচ্ছি, বলো প্রাণী জগতের মোট পর্ব কয়টা? সবাই একটু কমেন্ট করো, বলো প্রাণী জগতের মোট পর্ব কয়টা? আমি বলে দিচ্ছি, দেখো প্রাণী জগতের মোট পর্ব হলো 33টা। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী হিকম্যান আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন বলো তো বাচ্চা বন্ধুরা? বিজ্ঞানী হিকম্যান আবিষ্কার করেন। প্রাণী জগতের মোট পর্ব কয়টা বলছি বলতো? 33টা। ধন্যবাদ। প্রাণী জগতের মোট পর্ব হলো 33টা। এখন দেখো এই মোট পর্ব যে 33টা আমাদের আছে, ভালো কথা, মোট পর্ব 33টার মধ্যে আমাদের কি আছে বলতো? বেশ কয়টা প্রধান পর্ব আছে, বেশ কয়টা কি আছে বলতো? প্রধান পর্ব আছে, এবং কি আছে বলতো বাচ্চা বন্ধুরা? অপ্রধান পর্ব আছে। প্রধান পর্ব আছে এবং অপ্রধান পর্ব আছে। ঠিক আছে, প্রধান পর্ব আছে এবং কি আছে? অপ্রধান পর্ব আছে। আমার কোশ্চেন হচ্ছে যে তো প্রধান পর্ব আসলে কয়টা? প্রধান পর্ব কয়টা? অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের প্রধান পর্ব হচ্ছে আমাদের 9টা। সবাই তোমরা কমেন্ট করে বলো প্রধান পর্ব কয়টা? 9টা। আর অপ্রধান পর্ব আসলে কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলো অপ্রধান পর্ব কয়টা? অপ্রধান পর্ব হচ্ছে আমাদের 24টা। অপ্রধান পর্ব কয়টা? 24টা। ঠিক আছে, এই 9টা প্রধান পর্বের মধ্যে কর্ডেট আসলে কোনটা আর হচ্ছে যে নন কর্ডেট আসলে কোনটা? অবশ্যই মাথায় রাখতে হবে 9টা প্রধান মধ্যে কর্ডেট হচ্ছে একটা আর বাকি নন কর্ডেট হচ্ছে আমাদের 8টা।
সবাই এতটুকু ক্লিয়ার কিনা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে যাচ্ছি, সবার কাছ থেকে কমেন্ট জানতে যাচ্ছি, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আবার রিকল করতেছি, আমার সাথে একটু কথা বলবা। প্রাণী জগতে যে পর্ব আছে সে পর্বটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী হিকম্যান। প্রাণী জগতে মোট পর্ব কয়টা? আমি কোশ্চেন করবো, তুমি অ্যান্সার দিবা। মোট পর্ব কয়টা? 33টা। প্রধান পর্ব কয়টা? 9টা। অপ্রধান পর্ব কয়টা? 24টা। প্রধান পর্বের মধ্যে কর্ডেটা কয়টা? একটা। নন কর্ডেটা কয়টা? 8টা। সবাই ক্লিয়ার কিনা? বাচ্চা বন্ধুরা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লেখে সবাই একটু কমেন্ট করো। ক্লিয়ার লেখে সবাই একটু কমেন্ট করো। সবাই একটু ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লেখে কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখে কমেন্ট করো। এখন দেখো, আমি কিছু ইনফরমেশন দিব যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, বলো তো পরিফেরা, কেউ কি আপনারা কি বলতে পারবেন? এই যে পরিফেরা যে বললাম, এই পরিফেরা পর্বটা কি কি নামে পরিচিত? বলেন, পরিফেরা পর্বটা কি নামে পরিচিত? আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, পরিফেরা পর্বটা কি নামে পরিচিত? সবাই একটু কমেন্ট করেন, বলেন পরিফেরা পর্বটা কি নামে পরিচিত? সবাই কমেন্ট করেন, বলেন পরিফেরা পর্ব কি নামে পরিচিত? বলেন। পরিফেরা পর্ব আপনারা সবাই জানেন, এরা হচ্ছে যে ছিদ্রালো প্রাণী। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিফেরা পর্বটা কি নামে পরিচিত? ছিদ্রালো প্রাণী নামে পরিচিত। এবং এরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি। আমি আবার বলতেছি, পরিফেরা যে পর্বটা আছে এরা কি নামে পরিচিত হচ্ছে? ছিদ্রালো প্রাণী নামে পরিচিত হচ্ছে। এবং এরা কি নামে পরিচিত হচ্ছে বলেন তো সবাই? স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন যদি পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডরা ক্লাসটা শেয়ার করেনি, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখান থেকে আরেকটা জিনিস আপনাদের খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখেন, কর ডাটা, এটা অবশ্যই আপনারা সবাই শুনছেন না? বলেন কর ডাটা, ভালো কথা, শুনছি তাই না? এই কর ডাটা পর্বকে সবাই একটু কমেন্ট করি, আমরা কর ডাটা পর্বকে আমরা কয়টি উপপর্বে ভাগ করতে পারি? সবাই একটু কমেন্ট করে জানাই দেন, একটা, দুইটা নাকি তিনটা? বলেন কর ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করতে পারি? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন কর ডাটা পর্বকে আমি কয়টি উপপর্বে ভাগ করতে পারি? ঝটপট সবাই আমরা কমেন্ট করি। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করে নাই, অতি দ্রুত ফ্রেন্ডে মেনশন দেন। কর ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করতে পারি। কি কি বলেন তো? ইউরো কর ডাটা, কি বলছি বলেন তো? ইউরো কর ডাটা, ঠিক আছে? তারপর কি বলছি বলেন তো? সেফালো কর ডাটা, ইউরো কর ডাটা, সেফালো, ইউরো কর ডাটা, সেফালো, ইউরো কর ডাটা, সেফালো কর ডাটা। এবং কি বলছি বলেন তো? ভার্টেব ডাটা, ভার্টেব রাটা, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই আমরা কমেন্ট করি, 3টি উপপর্ব আমরা কি করতে পারি বলেন তো? ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, এখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে প্রায় সময় দেয়, আপনারা অবশ্যই পেতে পারেন কোশ্চেনটা। বলেন তো কোন পর্বে প্রতীপ রূপান্তর দেখা যায়? কোন পর্বে প্রতীপ রূপান্তর দেখা যায়? অবশ্যই মাথায় রাখতে হবে, ইউরো কর ডাটাতে আমরা প্রতীপ রূপান্তর দেখতে পারি। কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে কোশ্চেনটা দেয় কোন পর্বে প্রাণীতে প্রতীপ রূপান্তর। কোশ্চেন করতে পারে, ভাইয়া প্রতীপ রূপান্তর কি? প্রতীপ রূপান্তর হচ্ছে লাভা অবস্থায় উন্নত বৈশিষ্ট্য থাকে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় উন্নত বৈশিষ্ট্য থাকে না। এই ধরনের ক্রাইটেরিয়া গুলোকে আমরা কি বলবো? প্রতীপ রূপান্তর বলবো, ঠিক আছে? তো বলেন তো কোথায় আমরা প্রতীপ রূপান্তর দেখতে পাচ্ছি? ইউরো কর ডাটাতে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? প্রতীপ রূপান্তর দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি আপনাদের আমার যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো নিয়ে একটু কথা বলবো, আমি কোশ্চেন সলভে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, গোলীয় প্রতিসম উদাহরণগুলো আমাদের ভালো করে দেখতে হবে। অরিওটা দেখতে হবে, দ্বিঅরিওটা দেখতে হবে, দ্বিপার্শ্বীয়টা দেখতে হবে, অপ্রতিসম দেখতে হবে। দেখেন আমরা যে মানুষ যে আছি, ঠিক আছে? মানুষটা কোন পর্বের প্রাণী? অবশ্যই মাথা রাখতে হবে, মানুষটা হচ্ছে যে দ্বিপার্শ্বীয় পর্বের প্রাণী, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে কোশ্চেনটা আমাদের প্রায় সময়
পরীক্ষার মধ্যে দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে যে বলেন তো আমাদের কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। সবাই তো আমরা কমেন্ট করি, দেখেন এই স্লাইডটা সবাই আমরা কমেন্ট করি, বলেন কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। সবাই আমরা ঝটপট কমেন্ট করার চেষ্টা করি, বলেন কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ, এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, স্পঞ্জ নামে পরিচিত কোন পর্বে। সবাই একটু আমরা একযোগে কমেন্ট করি, বলেন মুখস্থ করার পাটা কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত, বলেন কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। অবশ্যই মাথায় রাখবেন পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। ওকে, এরপরে দেখেন আমাদের নিডারিয়া পর্বভুক্ত যে প্রাণীগুলার এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যতা, বলেন তো কোন পর্বের প্রাণীতে সিলেন্টেরন দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আসার মতো কোশ্চেন, কোন পর্বের প্রাণীতে সিলেন্টেরন দেখা যায়। অবশ্যই মাথায় রাখবেন নিডারিয়া কোন পর্বের প্রাণীতে বলছে, বলেন তো বাচ্চা বন্ধুরা নিডারিয়া, দেখুন আসবেই কোন পর্বের প্রাণীতে সিলেন্টেরন দেখা যায়। অবশ্যই মাথায় রাখতে হবে, বলেন তো সবাই আমরা কমেন্ট করি, সবাই নিডারিয়া পর্বের প্রাণীতে আমরা কি দেখতে পাচ্ছি, বলেন তো নিডারিয়া পর্বের প্রাণীতে আমরা কি দেখতে পাচ্ছি, বলেন তো সিলেন্টেরন। ধন্যবাদ কামরুন নাহারকে, অনিকা আফরিনকে ধন্যবাদ সবাই। এবং এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে কি করি মেনশন করি। এবং যারা এখন পর্যন্ত বিগত দেখেন এখানে যারা এখন পর্যন্ত জাতীয় জন্য বই সংগ্রহ করে নাই, অতি দ্রুত জয়কলির এই যে বইটা সংগ্রহ করে ফেলেন। এখানে প্রশ্নের প্যাটার্নগুলো এরকম করে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোশ্চেন সব দেওয়া আছে এবং বিগত 14 বছরের প্রশ্ন এবং সমাধানটা দেওয়া আছে। যারা এখন পর্যন্ত বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা আপনারা সংগ্রহ করে নেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে কথা বলতেছিলাম, প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী উদাহরণ। এখান থেকে যে কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার মধ্যে দিবে, যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি, ফিতা কৃমির বৈজ্ঞানিক নামটা কি, আমার সাথে পড়াটা মুখস্থ করে ফেলেন। বলেন তো বাচ্চা বন্ধুরা যকৃত কৃমির বৈজ্ঞানিক নামটা কি। আপনারা সবাই জানেন যকৃত মানে হেপাটিক, সে হেপাটিক থেকে আমাদের কি আসছে হেপাটিকা। তাহলে যকৃত কৃমির বৈজ্ঞানিকটা কি হবে, বলেন তো ফ্যাসিকোলা হেপাটিকা। সবাই আমরা একযোগে কমেন্ট করি, আমার সাথে বলেন যকৃত কৃমির বৈজ্ঞানিকটা কি বলছে, বলেন তো ফ্যাসিকোলা হেপাটিকা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দিবে, যকৃত কৃমির বৈজ্ঞানিক নামটা কি বলছে, সবাই তো আমরা একযোগে কমেন্ট করি, বলেন তো ফ্যাসিকোলা হেপাটিকা হচ্ছে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম। ফিতা কৃমির বৈজ্ঞানিক নামটা কি বলছে, বলেন তো টিনিয়া সোলিয়াম হচ্ছে ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম। দেখেন এখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, কোন পর্বের প্রাণীতে শিখাকোষ, কোন পর্বের প্রাণীতে শিখাকোষ বা ফ্লেম সেল দেখা যায়। সবাই আমরা একযোগে কমেন্ট, আমি কোশ্চেন বলবো আপনারা একটু রিপেয়ার করবেন, তাহলে আপনাদের পড়াগুলো রিপিট হয়ে যাবে। বলেন তো কোন পর্বের প্রাণীতে শিখাকোষ দেখা যায় বা কোন পর্বের প্রাণীতে ফ্লেম সেল দেখা যায়। অবশ্যই অ্যান্সার কি হবে, বলেন তো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে শিখাকোষ দেখা যায়। আচ্ছা এখন দেখেন এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, নেমাটোডা পর্বভুক্ত প্রাণী উদাহরণগুলো কোনগুলো। অবশ্যই আপনাদের এই 3টা উদাহরণ খুব সুন্দর করে মনে রাখতে হবে, গোলকৃমি, চোখকৃমি এবং ফাইলেরিয়া কৃমি। আমি বলে দিচ্ছি আপনারা একটু শুনেন। গোলকৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে অ্যাসকারিস লিউমব্রিক্রোআইডিস। আবার বলতেছি গোলকৃমির বৈজ্ঞানিক নামটা কি বলছি, অ্যাসকারিস লিউমব্রিক্রোআইডিস। ভালো কথা। চোখ কৃমি এর বৈজ্ঞানিকটা কি বলছি, লোয়া। আমি আবার বলতেছি চোখ কৃমি বৈজ্ঞানিক নাম কি বলছি, লোয়া। এবং ফাইলেরিয়া কৃমি এর বৈজ্ঞানিক নামটা উক্যারিয়া ব্যানক্রফটি। কারণ এগুলা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, এরকম করে বৈজ্ঞানিক নাম দিতে পারে। নেমাটোডা পর্বভুক্ত প্রাণী কোনটি বা কোনটি নয়, ঠিক আছে, কোনটি বা কোনটি নয় পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি। দেখেন এখন পরীক্ষার যেটা মলাস্কা, সবাই বলেন তো বাচ্চা বন্ধুরা কোন পর্বের প্রাণীরা কম্বোজ প্রাণী নামে পরিচিত। বাচ্চা বন্ধুরা সবাই একটু অ্যান্সার করেন, বলেন তো কোন পর্বের প্রাণীরা কম্বোজ প্রাণী নামে পরিচিত। সবাই একটু ঝটপট অ্যান্সার করার চেষ্টা করে, বলেন কোন পর্বের প্রাণীরা কম্বোজ নামে পরিচিত। সবাই আমরা কমেন্ট করে বলেন কোন পর্বের প্রাণীরা কম্বোজ প্রাণী নামে পরিচিত। অবশ্যই মাথায় রাখবেন মলাস্কা পর্বের প্রাণীরা কম্বোজ প্রাণী নামে পরিচিত। এবং অবশ্যই মাথায় রাখবেন প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। এখন প্রায় সময় আপনাদের মধ্যে এই জিনিসটা ভুল করেন, এখান থেকে একটা জিনিস নোট করে রাখেন, প্রাণী জগতের মধ্যে প্রথম বৃহত্তম পর্বকে
দ্বিতীয় বৃহত্তম পর্বকে এবং তৃতীয় বৃহত্তম পর্বকে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রাণী জগতের মধ্যে প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা এবং তৃতীয় বৃহত্তম পর্ব হচ্ছে করডাটা। এগুলো অবশ্যই ঠোঁটের কিনারায় আপনাদের থাকতে হবে। কি বলছি আমি আবার বলতেছি, একটু রিকল করেন। প্রথম বৃহত্তম পর্বকে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্বকে মলাস্কা, তৃতীয় বৃহত্তম পর্বকে বলেন তো করডাটা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, সবাই একটু কমেন্ট করি। ঠিক আছে, দেখি কোন বাচ্চা বন্ধুরা একটু অ্যান্সার করছে। অনিকা আফরিন অ্যান্সার করেছে, ধন্যবাদ। অনিকা আফরিনকে লাইক দিলাম। রিপন মিয়াকে ধন্যবাদ, জেরিন তাসলিমকে ধন্যবাদ, ঋতুকে ধন্যবাদ, তিথি মজুমদারকে ধন্যবাদ। ওকে, তো যারা এখন পর্যন্ত ক্লাসটা টাইমলাইনে আপনারা শেয়ার করেননি, অতি দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন। এবং এখন পর্যন্ত যারা ফ্রেন্ডকে মেনশন করেন নাই, অতি দ্রুত ফ্রেন্ডকে মেনশন করেন। এবং যারা এখন পর্যন্ত জয় করে জাতীয় বিশ্ববিদ্যালয় বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করলে আপনারা কিন্তু অনেক দূর আগে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হেলাফেলা না নিয়ে এখনই কিন্তু বইটা সংগ্রহ করে নিতে পারেন আপনারা। ঠিক আছে, ওকে, তোকে সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করার চেষ্টা করি। ওকে, এখন দেখেন পরবর্তীতে কি দেওয়া আছে, অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী কোনগুলা। অবশ্যই এখান থেকে যে দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে, কেঁচো এবং জোকের বৈজ্ঞানিক নাম। দেখেন বাচ্চা বন্ধুরা, দেখেন কেঁচোর বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? কেঁচোর বৈজ্ঞানিক হচ্ছে মেটাফায়ার পস্থুমা। ঠিক আছে, আমি আবার বলতেছি, কেঁচোর বৈজ্ঞানিক নামটা কি বলছে? সবাই একটু আমাকে কমেন্ট করেন তো, কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? সবাই কমেন্ট করেন, কেঁচোর বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? মেটাফায়ার পস্থুমা। কি বলতেছি? মেটাফায়ার পস্থুমা। ওকে, এখান থেকে যে কোশ্চেনটা প্রায় সময় পরীক্ষার মধ্যে দিবে বা আপনারা পাবেন, বলেন তো কোন পর্বভুক্ত প্রাণীদের লার্ভাগুলা ট্রোকোফোর নামে পরিচিত? সবাই একটু আমরা কমেন্ট করি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে, ট্রোকোফোর নামক লার্ভা কোথায় পাওয়া যায়? এগুলো কিন্তু মাস্ট বি ঠোঁটের কিনারে আপনাদের থাকতে হবে। কি বলছি বলেন তো? ট্রোকোফোর নামক লার্ভা কোন পর্বে দেখা যায়? অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যানিলিডা পর্বে ট্রোকোফোর নামক লার্ভাটা দেখা যায়। ঠিক আছে, কি বলতেছি? ট্রোকোফোর নামক হচ্ছে অ্যানিলিডা পর্বে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী উদাহরণগুলো কি আছে? মাকড়সা, প্রজাপতি, রেশম পোকা। ঠিক আছে, এখন দেখেন আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর প্রধান বৈশিষ্ট্য অবশ্যই কি আছে? অ্যান্টেনা আছে, হিমোসিল আছে এবং রূপান্তর আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যদি পরীক্ষার মধ্যে কখনো কোশ্চেন দেয়, রূপান্তর কোন পর্বের অন্যতম বৈশিষ্ট্য? বাচ্চা বন্ধুরা সব অ্যান্সার করে, রূপান্তর কোন পর্বের বৈশিষ্ট্য? দেখি কে অ্যান্সার করতে পারেন। খুবই দামি একটা ইনফরমেশন, বলেন রূপান্তর কোন পর্বের বৈশিষ্ট্য? অবশ্যই মাথায় রাখবেন, আর্থ্রোপোডা পর্বের অন্যতম বৈশিষ্ট্য রূপান্তর বা মেটামরফসিস। এটা রূপান্তরটা হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং পুঞ্জাক্ষী দেখা যায় এবং অ্যান্টেনা এবং হিমোসিল দেখা যায়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার লিখে দিচ্ছি, কি বলছি বন্ধু? হিমোসিল। কি বলছি বন্ধু? হিমোসিল কোথায় দেখা যাচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, আর্থ্রোপোডাতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? হিমোসিল হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, হিমোসিল দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে, এখন দেখেন একাইনোডার্মাটা দেখেন একাইনোডার্মাটা পর্বের এখান থেকে যে কোশ্চেনগুলো অবশ্যই আমাদের খুব ভালো করে জানতে হবে, সমুদ্র তারার বৈজ্ঞানিক নামটা কি? এবং একাইনোডার্মা পর্বের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে যে এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের দেয়। পঞ্চ অরীয় প্রতিসাম্য কি বলছি বলেন তো বাচ্চা বন্ধুরা? পঞ্চ অরীয় প্রতিসাম্য কোথায় দেখা যাচ্ছে? সবাই আমরা কমেন্ট করি, বলেন পঞ্চ অরীয় প্রতিসাম্য কোন পর্বে দেখা যায়? একাইনোডার্মাটা দেখা যায়। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র কোন পর্বে দেখা যায়? এখান থেকে দুটো জিনিস একেবারে ঠোঁটে কিনারে থাকতে হবে। একাইনোডার্মাটাতে পঞ্চ অরীয় প্রতিসাম্য দেখা যাচ্ছে এবং পানি সংবহন তন্ত্র আমরা কোথায় দেখতে পাচ্ছি বলেন তো? একাইনোডার্মাটাতে দেখতে পাচ্ছি। যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করে, দ্রুত আমার ফ্রেন্ডে মেনশন করে দেখেন
করডাটা পর্বের অন্তর্গত বেশ কটা উপপর্বের বিশেষ নাম খুব সুন্দর করে আমি স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন কি দেওয়া আছে, অ্যাক্টিনোপটেরিকজির নাম কি, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। সেফালোস্পিডোমরফির এরা কি নামে পরিচিত, ল্যাম্প্রে নামে পরিচিত। সার্কোপটেরিকজি পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত। ইউরোকর্ডাটা সাগর ফোয়ারা নামে পরিচিত। ম্যাকজিনি হ্যাগফিশ নামে, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় কারা কারা হ্যাগফিশ নামে পরিচিত। আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন হ্যাগফিশ নামে পরিচিত কারা, বলেন হ্যাগফিশ নামে পরিচিত হলো ম্যাকজিনি হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত। সবাই আমরা কমেন্ট করি, একযোগে কমেন্ট করে বলেন কারা হ্যাগফিশ নামে পরিচিত। সবাই কমেন্ট করে বলেন তো কারা হ্যাগফিশ নামে পরিচিত, ম্যাকজিনি হলে হ্যাগফিশ নামে পরিচিত। বলেন তো কারা রশ্মিমা পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত, রশ্মিমা পাখনা বিশিষ্ট মাছ। আমি বলতে পারবো এখান থেকে একটা কোশ্চেন আপনাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লেখে সবাই কমেন্ট করবেন, সবাই একটু ক্লিয়ার লেখে কমেন্ট করবেন। এবং যারা এখন পর্যন্ত জয়কলির এই জাতীয় বিশ্ববিদ্যালয় বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আপনারা বইটা সংগ্রহ করে ফেলবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে দেখেন পরের স্লাইডে যদি চলে আসি, এখন আমি আপনাদেরকে কোশ্চেন সলভে চলে আসবো। সবাই আমরা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? সবাই আমরা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? সবাই আমরা কোশ্চেন সলভ করবো। দেখেন দেখেন এইটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কোশ্চেনগুলো আসছে, সবাই একটু কোশ্চেন আমরা সলভ করব। সবাই চলে আসে। দেখেন পরে গাটের কোন অংশ খাদ্য শোষণ করে, এটা ইরা। ওকে, এখন দেখেন নিচের কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, সবাই আমরা কমেন্ট করি। যেটা আমাদের 12-13তে কোশ্চেনটা আসছিল, নিচের কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, সবাই আমরা কমেন্ট করি। বলেন নিচের কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি। নিচে কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়। দেখেন খণ্ডিত দেহাংশ আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, জোড়া পার্শ্বম আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, দ্বিপার্শ্বীয় এটা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, অন্তঃকঙ্কালের উপস্থিতি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়। পরের কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্য অঞ্চলকে কি বলে? দেখেন আমরা এটা পড়াইছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় 2012-13তে আসছিল। আমি এই কোশ্চেনের অ্যান্সারটা সবার কাছ থেকে আমি জানতে যাচ্ছি, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন এবং শেষ মুহূর্তে দেখি কে কতজন বেশি ফ্রেন্ডেরকে মেনশন করতে পারেন। দেখি অনিকা আফরিনকে ধন্যবাদ, ধন্যবাদ, সবাই একটু অ্যান্সার করি। ধন্যবাদ লাবু সরকারকে, তিথি মজুমদার ধন্যবাদ। ওকে, পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্য অঞ্চলকে কি বলে? আমি কিন্তু বারবার বলছিলাম জীববৈচিত্র্য অঞ্চলকে আমি কি বলবো, হট স্পট বলবো। তাহলে কি বলছি, 3-এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা পরের কোশ্চেন দেখেন, শিখাকোষ কোন তন্ত্রের অন্তর্ভুক্ত? যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 11-12তে আসছিল। সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন শিখাকোষ। অলরেডি জারিন তাসনিম আপনি সবার আগে অ্যান্সার করছেন। শিখাকোষ অবশ্যই হচ্ছে যে এদের রেচন তন্ত্রের অন্তর্গত হচ্ছে আমাদের কি বলেন তো, শিখাকোষ, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। পরের কোশ্চেন দেখেন, আরশোলার রক্তকণিকাকে কি বলে? যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 9-10-এ কোশ্চেনটা আসছিল। আমি বারবার বলছিলাম প্রায় দীর্ঘ 12 বছর পর কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ভর্তি পরীক্ষাটা ঠিকমতো প্রিপারেশন নেওয়ার জন্য এই বইটার, আমাদের জয়কলির এই বইটার কোনো বিকল্প নাই। কারণ এখানে বিগত 3টা পার্ট রয়েছে, যেখানে প্রশ্ন ব্যাংক রয়েছে, বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন রয়েছে ও মডেল টেস্ট রয়েছে। এই বইটা এখন পর্যন্ত যারা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের বইটা সংগ্রহ করে ফেলেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই আনসার করি। আরশোলা রক্তকণিকাকে কি বলে? সবাই বলেন, দেখি কে অ্যান্সার করতে পারেন। দেখি আরশোলা রক্তকণিকাকে কি বলে? আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখেন আরশোলা কোন পর্বের প্রাণী, এটা আগে আমাকে বুঝতে হবে। আরশোলা হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে আরশোলা। আমি কিন্তু এই কথা বলছিলাম, আর্থ্রোপোডা পর্বের রক্তকণিকাকে হিমোসাইট বলে। তা 5-এর অ্যান্সার কি হবে বলেন তো? হিমোসাইট হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, আরশোলার সঞ্চিত খাদ্য কি? সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি, বলেন সবাই কমেন্ট করে দেখি আরশোলার সঞ্চিত খাদ্য কি? দেখি কে কমেন্ট করতে পারেন, বলেন আরশোলার সঞ্চিত খাদ্য কি? অবশ্যই মাথায় রাখবেন আরশোলার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। সবাই আমরা ঝটপট কমেন্ট করি, আরশোলার সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। ওকে, 7 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করি। কোনটি আরশোলার রেচন অঙ্গ? যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 6-7-এ আসছিল। নেফ্রিডিয়াম, মালপিজিয়ান নালিকা, বৃক্ক নাকি মেসেন্টরন? দেখি কে 7 নম্বর কোশ্চেনটা সবার আগে আপনারা অ্যান্সার করতে পারেন। দেখি
আয়নাস অ্যান্সার করছে, মেফতা অ্যান্সার করছে। হ্যাঁ, 7 অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করে বলেন। ধন্যবাদ রিপন মিয়াকে, আপনি সবার আগে অ্যান্সার করছেন। আরশোলা রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা, কারণ আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমি কিন্তু বারবার বলছিলাম প্রত্যেকটা পর্বের নাম এবং এই পর্বের অবশ্যই প্রাণীগুলোর নাম খুব ভালো করে আপনাদের জানতে হবে। ওকে, দেখেন পরের কোশ্চেন, দেখেন কোন শ্রেণীতে প্রজাতির সংখ্যা সর্বাধিক? জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2004 আসছিল। সবাই ক্রমে অ্যান্সার করার চেষ্টা করে বলেন কোন শ্রেণীতে প্রজাতির সংখ্যা সর্বাধিক? সবাই অ্যান্সার করে বলেন কোন শ্রেণীতে। সময় হচ্ছে 1 সেকেন্ড, সবাই অ্যান্সার করো, বলেন কোন শ্রেণীতে প্রজাতির সংখ্যা সর্বাধিক। ওকে, অলরেডি অ্যান্সার করে দিয়েছে রিপন মিয়া। আর দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। অনিকা আফরিন অ্যান্সার করেছে, লাবু সরকার অ্যান্সার করেছে, ধন্যবাদ। ফারিয়া তাদ। ওকে, তাই ক্রাস্টেশিয়া কখনোই হবে না, ম্যালসিয়া কখনোই হবে না, হাইড্রোজোয়া কখনোই হবে না। তাই কোন শ্রেণীতে প্রজাতির সংখ্যা সর্বাধিক? অবশ্যই ইনসেক্টাতে প্রজাতির সংখ্যা হচ্ছে আমাদের সর্বাধিক। ওকে, পরের কোশ্চেন আপনারা দেখি, এগুলা হচ্ছে যে আমাদের কি ধরনের কোশ্চেন আসলে আমাদের আসতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দেখেন হলঠুরিয়া টিউবুলোজা কোন পর্বের প্রাণী? দেখি 9 নম্বর কোশ্চেনটা কে আপনারা অ্যান্সার করতে পারেন, বলেন। কি বলছি? হলথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? বলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 7 অ্যান্সারটা, 9 নম্বর অ্যান্সারটা কোন পর্বের প্রাণী? দেখি কি অ্যান্সার করতে পারেন। আচ্ছা, এটা নেমাটোডা পর্বের প্রাণী কখনোই নয়, অ্যানিডা পর্বের প্রাণী কখনোই নয়, মলাস্কা পর্বের প্রাণী কখনোই নয়। হলথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? অবশ্যই একাইনোডার্মাটা পর্বের প্রাণী। ওকে, পরের কোশ্চেন দেখেন কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধন্যবাদ আন্নুরকে। সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু অ্যান্সার করি, বলেন তো কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র থাকে? আমি কিন্তু বারবার বলছিলাম অ্যানিডাতে পানি সংবহন তন্ত্র থাকে না, মলাস্কাতে পানি সংবহন তন্ত্র থাকে না, আর্থ্রোপোডাতে পানি সংবহন তন্ত্র থাকে না। তাই কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র থাকে? অবশ্যই একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে পানি সংবহন। ধন্যবাদ সুমন আকন্দকে, ফারিয়া, তাদের খুব সুন্দর আপনাদের রেসপন্স। মাশাআল্লাহ, রেসপন্স থাকলেই কিন্তু আপনারা সাকসেস করবেন ভাই। যারা ক্লাসটা করতেছেন আর যারা ক্লাসটা করতেছেন না তাদের মধ্যে পার্থক্যটা কি জানেন? যারা ক্লাসটা করতেছেন তারা কিন্তু যারা ক্লাসটা করতেছে না তাদের থেকে 50 গুণ আগে থাকবেন, এবং যারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইটা এখন পর্যন্ত সংগ্রহ করছেন যারা, তারা তাদের থেকে 100 গুণ আগে থাকবে। কারণ ভর্তি পরীক্ষাটা হলো কম্পিটিশন, সবাই কিন্তু পড়াশোনা করে, কিন্তু পড়াশোনার জন্য দরকার একটু ট্রিক্স দরকার। সেই ট্রিক্সটার জন্য ক্লাসগুলো তো আমরা নিচ্ছি, এর সাথে বইটা অতি দ্রুত আপনারা সংগ্রহ করে ফেলেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন গোত্র শ্রেণীবিন্যাসে কততম স্তর? সবাই একটু অ্যান্সার করে বলেন গোত্র শ্রেণীবিন্যাসে কততম স্তর? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পড়ছেন না? গোত্র শ্রেণীবিন্যাসে কততম স্তর? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। 11 অ্যান্সারটা কি বলেন? গোত্র শ্রেণীবিন্যাসে কততম স্তর? বলেন। ধন্যবাদ। গোত্র শ্রেণীবিন্যাসে 3য় স্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? সবাই একটু অ্যান্সার করে বলেন সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? সবাই অ্যান্সার করি, বলেন সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে। অবশ্যই মাথা রাখবেন সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে আমরা হারপেটোলজি বলতেছি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলেন স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? 13 নম্বর কোশ্চেনটা, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে বলেন স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? অবশ্যই মাথা রাখবেন স্যালামান্ডার হচ্ছে কাউডাটা বর্গের প্রাণী। আচ্ছা, পরের কোশ্চেন ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটা? ইঁদুর, বনরই, হংসচষ্ণু নাকি কাঠবিড়াল? সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, বলেন আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটা? সবাই অ্যান্সার করে বলেন ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটা? সবাই অ্যান্সার করি। ডিম পারে, দেখেন ডিম পারে ইঁদুরটা কখনো স্তন্যপায়ী প্রাণী নয়, তারপর হচ্ছে বনরুইটা কখনো স্তন্যপায়ী প্রাণী নয়, কাঠবিড়ালও কখনো স্তন্যপায়ী প্রাণী নয়। ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হংসচষ্ণু, 14C। ওকে, সবাই একটু অ্যান্সার করবো। ধন্যবাদ আন্নুরকে। আচ্ছা, এরপর দেখেন আপনারা একটু কথাটা, সেটা হচ্ছে যে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল রয়েছে এমন শ্রেণী কোনটা? মানে এর যার অগ্রপদে 4টা আঙ্গুল আছে এবং পশ্চাৎপদে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল, এমন শ্রেণী কোনটা? দেখি গে সবাই। ধন্যবাদ জানিন তসলিম, আপনি সবার আগে অ্যান্সার করেছেন। অ্যামফিবিয়াতে আমাদের কি আছে? অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে আছে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল রয়েছে। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারটা সবাই ক্লিয়ার কিনা সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। এই চ্যাপ্টারটা সবাই ক্লিয়ার কিনা সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। ওকে,
এখন আমি আপনাদের সামনে পরিপাক এবং শোষণ নিয়ে যদি একটু কথা বলি, এখান থেকে কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে সেটা যদি কথা বলি। আচ্ছা বলেন তো আপনারা, পাকস্থলীর কয়টি অংশ বলেন বাচ্চা বন্ধুরা? পাকস্থলীর কয়টি অংশ? অবশ্যই মাথায় রাখবেন, পাকস্থলী হচ্ছে 4টি অংশ। পাকস্থলীর কয়টি অংশ? পাকস্থলীর 4টি অংশ, ঠিক আছে। আচ্ছা বলেন, পাকস্থলীর প্রাচীর, বাচ্চা বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন, পাকস্থলীর প্রাচীর কয়টি স্তরে বিভক্ত? অবশ্যই মাথায় রাখবেন, পাকস্থলীর প্রাচীর 5টি স্তরে বিভক্ত। কি কি বলেন তো? সেরোসা, পেশি স্তর, সাব মিউকোসা, মাস্কুলাস মিউকোসা, মিউকোসা। আমাদের পরীক্ষার মধ্যে যেই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে আমাদের দিবে, সেটা পাকস্থলীর প্রাচীরের স্তরগুলার সঠিক ক্রম কোনটা, নামগুলার স্তরগুলা খুব ভালো করে আমাদের জানতে হবে। কি বলছে? প্রথম হলো সেরোসা, সবাই একটু কমেন্ট করেন, মুখস্থ করেন, বলেন সেরোসা, পেশি স্তর, সাব মিউকোসা, মাস্কুলাস মিউকোসা এবং হচ্ছে মিউকোসা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন দেখেন জিহ্বা যে সাতকড়ি। আচ্ছা আমি যদি একটু কথা বলি, জিহ্বা, আপনারা কিন্তু সবাই জিহ্বাটা জানেন। জিহ্বাতে আমাদের 4 ধরনের সাতকড়ি থাকে। এটা মনে রাখার সূত্রটা কি? এটা মনে রাখার সূত্র হচ্ছে মিল অতি। কি বলছি? মিল অতি। কেন? মতে হলো মিষ্টি, লতে লবণাক্ত, অতে অম্ল, ততে হলো তিতা। এখন কোশ্চেন করতে পারেন, ভাইয়া জিহ্বার ভিতরে কি কোনো ঝালের কি কোনো সাতকড়ি থাকে না? না, ঝালের কোনো সাতকড়ি কিন্তু আমাদের জিহ্বার মধ্যে থাকে না। তার পরীক্ষা যদি কোশ্চেন দেয় জিহ্বাতে কোন সাতকড়ি থাকে না, অবশ্যই মাথা রাখবেন জিহ্বাতে ঝালের কোনো সাতকড়ি থাকে না। দ্যাট মিনস স্পাইসির কোনো সাতকড়ি আমাদের থাকতেছে না। তার মানে কি, আমরা অনেক সময় যে ঝাল খাই, ফুচকাতে মেয়েরা কি বলে, মামা বেশি বেশি করে ঝাল বাড়ায় দাও, কিন্তু ঝালের কোনো সাতকড়ি কিন্তু আমাদের এখানে থাকতেছে না, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমি যদি লালা নিয়ে একটু কথা বলি, লালা। এখন দেখেন লালা নিয়ে যে কোশ্চেন পরীক্ষা, সবাই একটু কমেন্ট করেন তো, লালার পিএইচ কত? পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। লালা মানে লালা রস, ঠিক আছে। লালার পিএইচ কত? অবশ্যই মাথা রাখবেন, লালার পিএইচ হলো 6.02 থেকে 7.05। লালার পিএইচ কত বলেন? 6.02 থেকে 7.05। তাহলে লালার পিএইচ কত? 6.02 থেকে 7.05। লালার আপেক্ষিক গুরুত্ব কত? 1.002 থেকে 1.012, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেন, একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করে? একটু কমেন্ট করেন তো, কি বলছি বলেন। একজন সুস্থ মানুষ, বলেন সবাই, একজন সুস্থ মানুষ কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করে? অবশ্যই মাথা রাখবেন 1200 মিলিলিটার থেকে 1500 মিলিলিটার। এটা কিন্তু মিলিলিটার আমি কনভার্ট করছি, 1200 মিলিলিটার থেকে 1500 মিলিলিটার। এটা যদি কনভার্ট করি কি হবে? 1.2 লিটার থেকে 1.5 লিটার, ঠিক আছে বাচ্চা বন্ধুরা। আমি কিন্তু সেই কথাটা আমি আপনাদের বলছিলাম। দেখেন একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করতেছে বলেন সবাই? 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। আচ্ছা একটু দেখেন আপনারা, এই যে লালা রস, বলেন তো লালা রস, হ্যাঁ লালা রসে 2টা এনজাইম থাকে। সবাই একটু কমেন্ট করবেন, বলেন লালা রসে 2টা এনজাইম থাকে। ধন্যবাদ আন্নুরকে, ঋতুকে। 2টা এনজাইম থাকে। মনে রাখার সূত্র টম। আপনারা একটা কার্টুনের নাম শুনছেন না, টম এন্ড জেরি, সে টম। তটে কি বলেন তো? টায়ালিন। তটে কি এনজাইম বলেন তো? টায়ালিন এনজাইম, ঠিক আছে। মতে কি এনজাইম বলেন তো বাচ্চা বন্ধুরা? মতে হচ্ছে মল্টেস এনজাইম। তার মানে কি দাঁড়াচ্ছে? লালা রসে 2টা এনজাইম থাকতেছে। কি এনজাইম? টায়ালিন এনজাইম। আর কি এনজাইম বলেন তো? লালা রসে 2টা এনজাইম, টায়ালিন আর কি বলেন তো? মল্টেস এনজাইম, ঠিক আছে। এখন দেখেন বাচ্চা বন্ধুরা, একটা কোশ্চেন প্রায় সময় কিন্তু পরীক্ষার মধ্যে আমরা ভুল করি। কেউ কি আপনারা কি বলতে পারবেন টায়ালিন যে টায়ালিন আছে, হ্যাঁ এই টায়ালিন এনজাইমের আরেকটা নাম কি? সবাই একটু কমেন্ট করেন তো, টায়ালিন এনজাইমের অন্য নাম কি? কেউ কি বলতে পারবেন কিনা বলেন? টায়ালিন এনজাইমের অন্য নাম কি? আমি বলে দিচ্ছি, দেখেন টায়ালিন এনজাইমের আরেকটা নাম হচ্ছে যে স্যালাইভারি। আমার অনেকে এটা ভাবে না যে সালিভারি, শালি না কিন্তু বাচ্চা বন্ধুরা, কোনো শালি না, স্যালাইভারি। কি রাব্বি বুঝতে পারছো তো? তা কিন্তু শালিভারি না ভাই, স্যালাইভারি, ঠিক আছে। স্যালাইভারি
অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের আজমল স্যারের বইয়ে কিন্তু অনেক জায়গায় আছে, বাট আমরা ভুল করি ভাই। টাইলিনের আরেকটা নাম কি বলছে বলেন তো? স্যালাইভারি অ্যামাইলেজ। এবং মাথা রাখবেন, এই যে লালারসে যে এনজাইমগুলো থাকতেছে, সে শুধুমাত্র যাকে ভাঙতে পারবে সে শুধুমাত্র হলো শর্করা, হলো বিশ্লেষী, মানে শর্করাকে সে ভাঙতে পারবে। শর্করা ছাড়া কোনো কিছুকে সে ভাঙতে পারবে না। তার পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় লালারস শুধুমাত্র কোন খাবারকে ভাঙে? শর্করাকে ভাঙে। লালারস কি প্রোটিন ভাঙে? নেভার। লালারস কি ফ্যাটকে ভাঙে? নেভার। আচ্ছা, আমি একটু কথা বলি, আপনারা পৃথিবীর মধ্যে যাই খান না কেন, আস্ত গরু খান না কেন, আস্ত খাসি খান না কেন, বার্গার খান না কেন, এই তিনটা জায়গায় আমাদের খাবারটা হজম হবে। কোন কোন জায়গায়? মুখ গহ্বরে হবে, না হলে হচ্ছে আপনার ক্ষুদ্রান্তে হবে, আর হচ্ছে পাকস্থলে। তিনটা জায়গা ছাড়া পরিপাকের কোনো জায়গায় আমাদের খাবারটা হজম হবে না। তার খাবারটা তিনটা জায়গায় হজম হবে, মুখ গহ্বরে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে। এবং আমরা সবাই জানি ক্ষুদ্রান্তে কিন্তু দুটা রস কাজ করে, একটা আন্তিক রস, একটা অগ্নাশয় রস। পিত্তরস থাকে, কিন্তু পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। এজন্য একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে প্রায় সময় পরীক্ষার মধ্যে যে কোশ্চেনটা দেয়, পিত্তরস, আপনারা অনেকে নাম শুনছেন, পিত্তরসে কি থাকে না? পিত্তরসে কি থাকে না? অবশ্যই মাথায়, পিত্তরসে খাবার ভাঙার জন্য কোনো এনজাইমই থাকতেছে না। পিত্তরসে খাবার ভাঙার জন্য এনজাইমই আমাদের, সবাই ক্লিয়ার কিনা বলবেন, ওকে? আচ্ছা, এখন দেখেন, আমি এগুলো কিন্তু যেগুলো বলতেছিলাম, দেখেন যকৃত নিয়ে যদি একটু কথা বলি আপনাদেরকে, যেগুলো নিয়ে পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে। দেখেন, বলেন তো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? বলেন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? সবার কাছ থেকে কমেন্ট জানতে আছে। ধন্যবাদ। দেখি কোন কোন বাচ্চা বন্ধুরা অ্যান্সার করছো তোমরা। আন্নুরকে ধন্যবাদ, অ্যান্সার করছো। লাবু সরকার অ্যান্সার করছো। অনিকা আফরিন অ্যান্সার করছো। মেফতা অ্যান্সার করছো। ওকে, বলো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? বলো তো বাচ্চা বন্ধুরা, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। আচ্ছা, আমি যদি কোশ্চেন করতাম, বলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি? বলো বলো বাচ্চা বন্ধুরা, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম নাহলে তোমরা বললা, ঠিক আছে? তো বড় অঙ্গ কোনটা? বলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি? বলো 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 বলো, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি? অবশ্যই মাথা রাখবা, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি? বলো তো বাচ্চা বন্ধুরা, ত্বক, ঠিক আছে? এবং এই যে যকৃতের যে আবরণ, সে যকৃতের আবরণকে কি বলে? বলো তো বাচ্চা বন্ধুরা, যকৃতের যে আবরণ, এটা আসার মতো কোশ্চেন। হ্যাঁ, যকৃতের আবরণকে আমরা কি বলবো বলতো? গ্লিসন ক্যাপসুল বলবো। যকৃতের আবরণকে আমরা কি বলবো বলতো? গ্লিসন ক্যাপসুল বলবো। যকৃতের আবরণকে আমরা কি বলবো? গ্লিসন ক্যাপসুল বলবো, ঠিক আছে? ওকে, পরে দেখো বিএমআই, আমরা কিন্তু সবাই বিএমআই এর নামটা কিন্তু শুনছি না? বিএমআই এর পূর্ণরূপ কি বলতো? বডি মাস ইন্ডেক্স। বিএমআই পূর্ণরূপটা কি? বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? বিএমআই এর একক হলো কেজি পার মিটার স্কয়ার, ঠিক আছে? এখন দেখো একজন স্বাভাবিক ওজনের বিএমআই কত? 18.5 থেকে 24.9। এর থেকে +5 দিলে অতিরিক্ত ওজন, এখান থেকে +5 দিলে স্থূলতা প্রথম স্তর, এখান থেকে +5 দিলে দ্বিতীয় স্তর, এখান থেকে +5 দিলে স্থূলতা তৃতীয় স্তর, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে জান। তার মানে কি, মানে স্বাভাবিক ওজন কত? একটু মুখস্থ করবো। ঠোঁটের কিনারে থাকতে হবে, ঠোঁটের কিনারে অন্য কিছু থাকা যাবে না। কি থাকতে হবে? ঠোঁটের কিনারে এই মানগুলা বুঝতে হবে, ঠিক আছে? 18.5 থেকে 24.9, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে স্বাভাবিক ওজন। আর অতিরিক্ত ওজন কত? 25 থেকে 29.9, ঠিক আছে? এবং স্তরটা প্রথম স্তর। সবাই এই স্লাইডটা ক্লিয়ার কিনা বাচ্চা বন্ধুরা? সবাই একটু কমেন্ট করো, স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে জাস্ট যে সকল উপাদান যকৃত উপাদান হয়, যকৃত উৎপন্ন হচ্ছে কি কি বলতো? প্লাজমা প্রোটিন, চর্বি, কোলেস্টেরল, পিত্ত, ভ্রূণ, ইউরিয়া উৎপাদন হচ্ছে, ঠিক আছে? এবং যকৃতের সঞ্চয় ভূমিকা কয়টা? যকৃতের সঞ্চয় ভূমিকা হচ্ছে আমাদের 6টা। সে গ্লাইকোজেন সঞ্চয় করে দাদা, সে হচ্ছে ভিটামিন সঞ্চয় করে, চর্বি, অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে, ঠিক আছে? এজন্য যকৃতের সঞ্চয় ভূমিকাগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু কোশ্চেন সলভে চলে যাব। জাস্ট অল্প কটা কোশ্চেন আমাদের আসে, আমি কোশ্চেন সলভে চলে যাচ্ছি। আচ্ছা, জাস্ট যেগুলো বিগত বছরগুলো আসছিল আমি সেটা নিয়ে কথা বলতেছি। নিচের কোনটি অগ্নাশয় নিঃসৃত পাচক রস নয়?
সবাই আমরা কমেন্ট করি, বলো নিচের কোনটি অগ্নাশয় নিঃসৃত পাচক রস নয়? পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, অ্যামাইলেজ নাকি লাইপেজ? সবাই আমরা কমেন্ট করি, সবাই আমরা কমেন্ট করি নিচের কোনটি অগ্নাশয় নিঃসৃত পাচক রস নয়? টিপস অবশ্যই অ্যান্সার কি হবে? পেপসিনোজেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, মানুষের রক্তে অতিরিক্ত গ্লুকোজ কোন রোগের জন্য হয়? বলো মানুষের রক্তে অতিরিক্ত গ্লুকোজ কোন রোগের জন্য? সবাই তো কমেন্ট করি, মানুষের রক্তে অতিরিক্ত গ্লুকোজ কোন রোগের জন্য হচ্ছে? ডায়াবেটিসের জন্য কি হচ্ছে? অতিরিক্ত গ্লুকোজ হচ্ছে। পরের কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা রাখতে পারে? বলো মানবদেহের কোন অঙ্গ যকৃততে গ্লাইকোজেন জমা রাখতে পারে? পরের কোশ্চেন, কোনটি শোষণ তল আমাদের বৃদ্ধি করে? বলো কোনটি শোষণ তল বৃদ্ধি করে? অবশ্যই সেরোসা আমাদের কি করতেছে? শোষণ তল বৃদ্ধি করে। ঠিক আছে, পরের কোশ্চেন, খাদ্য পরিপাকের জন্য কি প্রয়োজন? এনজাইম, হরমোন, পানি নাকি অক্সিজেন? সবাই অ্যান্সার করে, বলো খাদ্য পরিপাকের জন্য কি প্রয়োজন? খাদ্য পরিপাকের জন্য অবশ্যই অবশ্যই কি প্রয়োজন? এনজাইম প্রয়োজন। পরের কোশ্চেন, পারার কথা, এটা আমাদের 2005 আসছিল। মানবদের সর্ববৃহৎ গ্রন্থি কি? অবশ্যই মাথায় রাখবা, মানবদের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মানবদের যে অঙ্গ থেকে ইনসুলিন নির্গত হয় তাকে আমরা কি বলবো? মানবদের যে অঙ্গ থেকে ইনসুলিন নির্গত হয় সেটাকে আমরা প্যানক্রিয়াস বলবো। এবং লাস্ট কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীতে স্নেহজাতীয় খাদ্য পরিপাকের অংশ উৎসেচক, উৎসেচককে আমরা কি বলবো বলতো বাচ্চা বন্ধুরা? এনজাইম বলবো। এনজাইমের একটা নাম হচ্ছে আমাদের উৎসেচক। ঠিক আছে, সেটা কোনটা বলতো? অবশ্যই হচ্ছে কি বলতো? লাইপেজ। ঠিক আছে, ওকে। তো আজকের এই ক্লাসটা কার কতটুকু হেল্পফুল হলো সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করে জানাই দিই। এবং একটা কথা বলবো, অনেকে কিন্তু আমরা কৃষিতে ভর্তি পরীক্ষা দিব না? বলো কৃষিতে ভর্তি পরীক্ষা দিব তো, তাই না? কৃষিতে সবাই ভর্তি পরীক্ষা দিব, তাই না? যারা কৃষিতে ভর্তি পরীক্ষা দিব অতি দ্রুত তোমরা এই গ্রুপটাতে অতি দ্রুত অ্যাড হয়ে যাও। কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি, কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি 24-25, এটাতে তোমরা অতি দ্রুত অ্যাড হয়ে যাও। এই গ্রুপটাতে তোমরা অতি দ্রুত অ্যাড হয়ে যাও। এখনই অ্যাড হয়ে সবাই ডান লেখো। আমি তোমাদেরকে এখানে সবাই অ্যাড হয়ে যাও। কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি 24-25-এ সবাই তোমরা অ্যাড হয়ে যাও। এবং আমি বারবার বলবো, যারা কৃষিতে পরীক্ষা দিবা অবশ্যই নির্দ্বিধায় এই কৃষি বিচিত্রা বইটা তোমরা সংগ্রহ করে ফেলো, নির্দ্বিধায় কৃষি বিচিত্রা বইটা সংগ্রহ করে ফেলো। এবং একটু বলো যে, আচ্ছা তো সবাই একটু বলো ক্লাসটা কার কতটুকু হেল্পফুল হলো? সবাই কাছ থেকে কমেন্ট জানতে, কার কতটুকু ক্লাসটা হেল্পফুল হলো সবাই কমেন্ট করবা, ক্লাসটা কার কতটুকু হেল্পফুল হলো সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। বলো ক্লাসটা কার কতটুকু। ধন্যবাদ, রিপোর্ট অবশ্যই ক্লিয়ার। আচ্ছা ওকে, সবাই একটু কমেন্ট করো ক্লাসটা কার কতটুকু হেল্পফুল হলো। বলো ক্লাসটা কতটুকু তোমাদের ভালো লেগেছে, সবাই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করো। সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। আনিকা, ফ্রিন, আইনাস, ফাইয়াত, আরিদা সবাই একটু কমেন্ট করো ক্লাসটা কার কতটুকু তোমাদের হেল্পফুল হলো সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। আমি জাস্ট বেশি না, জাস্ট 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। সবাই আমরা কমেন্ট করি। অনিকা, ফ্রিন বলছে ক্লিয়ার, রিপোর্ট বলছে ক্লিয়ার। ওকে ঠিক আছে, ধন্যবাদ। সবাই জয়কলির সাথে থাকো এবং এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাও। কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি 24-25 এবং যারা এখন পর্যন্ত কৃষির জন্য কৃষি বিচিত্রা বোর্ডের সংগ্রহ করেন জয়কলির অতি দ্রুত জয়কলি কৃষি বিচিত্রা বোর্ডের সংগ্রহ করে ফেলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে তোমাদের সাথে স্বপ্নের ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাকে সবাইকে রইল রমজানের মোবারক।